জাহিদ সবুর গুগলে প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, আজ একজন সিনিয়র ডিরেক্টর। দিব্যা ভট্টাচার্য ওপেন এআই এর মতো কাটিং এজ এআই প্রতিষ্ঠানে একজন রিসার্চ ইঞ্জিনিয়ার। মোহাম্মদ এনজাম হোসেন ডেটাব্রিক্সের মতো গ্লোবাল টেক ফার্মে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। মোহাম্মদ আসিফুজ্জামান মাইক্রোসফটের অপারেশনস টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তারা সবাই বাংলাদেশের সন্তান, কিন্তু আজ তারা যা হয়েছেন সেটা হতে পেরেছেন দেশের বাইরে গিয়ে। প্রশ্ন হচ্ছে, এরা কি বাংলাদেশে থেকেও এমন কিছু করতে পারতেন? কেন বাংলাদেশের মেধাবীরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে? ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর এক রিসার্চ অনুসারে 2023 সালে 13 লাখের বেশি মানুষ পাড়ি দিয়েছে বিদেশে। 13 লাখ মানুষ মানে শুধু সংখ্যা নয়, ওরা কারো ছেলে, কারো মেয়ে, কেউ সদ্য গ্রাজুয়েট, কেউ উদ্যোক্তা, কেউ স্কিল প্রফেশনাল। কিন্তু তারা বলছে এই দেশে আমার জায়গা নেই। কিন্তু প্রশ্ন উঠছে, একটা দেশ যেখানে প্রযুক্তিতে এগোচ্ছে, জিডিপি বাড়ছে, সেবা পৌঁছেছে গ্রামের ঘরে ঘরে, তাহলে সেই দেশেই কেন এত তরুণ তরুণী বলছে আমার এখানে জায়গা নেই? উন্নতি তো হচ্ছে, তাহলে হতাশাটা আসছে কোথা থেকে? এই ব্রেইন ড্রেন বোঝার জন্য আমাদেরকে আগে দেখতে হবে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে। 1971 সাল, যেখানে বাংলাদেশের জিডিপি ছিল মাত্র 8 বিলিয়ন মার্কিন ডলার, 2025 সালে এসে সেটা দাঁড়িয়েছে প্রায় 472 বিলিয়ন মার্কিন ডলারে। এই সময়ের মধ্যে বদলেছে বাংলাদেশের এন্টায়ার ল্যান্ডস্কেপ। গ্রামে পৌঁছেছে ইলেকট্রিসিটি, ইন্টারনেট এসেছে হাতে হাতে, আর এডুকেশন থেকে হেলথ কেয়ার, সিটিজেন সার্ভিস হয়েছে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্সেসিবল। বাংলাদেশ এখন আর শুধুই সম্ভাবনার দেশ নয়, দিস ইজ এ লিভিং প্রুফ অফ রিয়েল প্রোগ্রেস। আর এই অগ্রগতির ভেতর থেকে উঠে এসেছে কিছু মানুষ যারা শুধু নিজেদের নয়, বাংলাদেশকেও নিয়ে গেছে গ্লোবাল স্টেজে। কেউ পভার্টি এলিমিনেশনের জন্য নোবেল জিতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার কেউ লাখো তরুণকে ফ্রি এডুকেশন দিয়েছে নিজের প্ল্যাটফর্ম থেকে, আমান সাদিক। তাদের জার্নি প্রমাণ করে ইউ ক্যান ক্রিয়েট গ্লোবাল ইম্প্যাক্ট ইভেন ফ্রম বাংলাদেশ। কিন্তু আজ সেই দেশের অনেক তরুণ তরুণী মনে করছে এই দেশ আর তাদের জন্য নয়। কেন এমন ভাবছে তারা? কেন পড়াশোনার পরও তারা বলছে বিদেশি ভালো? আজ জানবো বাংলাদেশের ব্রেইন ড্রেন ক্রাইসিসের আসল গল্প। ব্রেইন ড্রেনের এই গল্পটা আজকে শুনতে নতুন লাগলেও এর শেকড় কিন্তু অনেক পুরনো। ব্রেইন ড্রেনের সত্যিকারের কারণ বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে একটু পেছনে, উপনিবেশের সেই অন্ধকার অধ্যায়। কলোনাইজেশন মানে শুধু একটা দেশ জয় করাই নয়, এটা এক জাতির উপরে অন্য জাতির আধিপত্য প্রতিষ্ঠা করা, যেখানে জমি, শিক্ষা আর অর্থনীতি সব চলে বিদেশি শাসকের ইচ্ছে মতো। এই কলোনাইজেশনের সবচেয়ে গভীর ছাপ পড়ে একটা দেশের ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের উপর। জমি ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্যের নীতিমালাও তৈরি হয় ঔপনিবেশিক প্রয়োজন অনুযায়ী, জনগণের প্রয়োজন নয়। আর এখান থেকে গড়ে ওঠে একটা জটিল পুরনো সিস্টেম, যে সিস্টেমে আজও আটকে আছে বাংলাদেশের মতো অনেক দেশ। ব্রিটিশ উপনিবেশিক শাসন এই উপমহাদেশে শেষ হয়েছিল 1947 সালে। আজ থেকে হিসেব করলে প্রায় 78 বছর আগের কথা। 78 বছর। তা হলেও আজকের বাংলাদেশের অনেক কাঠামো এখনো বহন করে সেই শাসনের ছাপ। এই যে বিইএ 2025-এর রিপোর্ট অনুযায়ী সেই ব্রিটিশ আমলের ভূমি নীতি, শিক্ষা ব্যবস্থা আর বাণিজ্য নীতি এখনো বাংলাদেশের অনেক সিস্টেমে গেঁথে আছে। ফলে সময় বদলেছে ঠিকই, কিন্তু সিস্টেমের জং এখনো লেগে আছে আগের মতোই। ব্রিটিশদের সেই ঐতিহাসিক শিক্ষা কাঠামোর উপরে দাঁড়িয়েই তৈরি হয়েছে আজকের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, এই সিস্টেম কি আজকের গ্লোবাল জব মার্কেটের সঙ্গে খাপ খায়? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 2025 অনুযায়ী বাংলাদেশে যুব বেকারত্বের হার এখন 11.46%, আর কিছু রিপোর্টে এটা 16.8% পর্যন্ত পৌঁছেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পাশ করা তরুণরা পড়ছে সবচেয়ে বড় সমস্যায়, কারণ তারা যা শিখছে তার সঙ্গে চাকরির বাজারে চাহিদার মাঠে মাঠে মিসম্যাচ। আইএলওতে বাংলাদেশে এখনো স্কিল ডেভেলপমেন্টের কোনো স্থায়ী কাঠামো গড়ে ওঠেনি। শেখার স্কিল দিয়ে চাকরি না মেলায় তরুণেরা হতাশ। এই বাস্তবতায় দাঁড়িয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জরিপ বলছে দেশের অন্তত 40-50% তরুণ বিশ্বাস করে দেশি শেখা স্কিল দিয়ে কাজ পাওয়া যায় না। তাই তারা ছুটছে পাসপোর্ট,
আর ভিসার পেছনে। কিন্তু সমস্যাটা শুধু মিসম্যাচ না, এটা একটা গভীর সামাজিক সংকেত। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী উচ্চশিক্ষিত তরুণদের একটা বড় অংশ নিজের পড়াশোনার সঙ্গে মিল রেখে কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আর এই ব্যর্থতার ভার কাঁধে নিয়ে তারা বলছে, শিক্ষা শেষে যদি কাজই না পাই তাহলে এই দেশে থেকে করবই বা কি? তাহলে কোন পেশার মানুষ সবচেয়ে বেশি বিদেশে যাচ্ছে? আইটি, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং। আর কোথায় যাচ্ছে তারা? জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব। কারণ এই দেশগুলোতে স্কিলড ম্যান পাওয়ারের বিশাল চাহিদা। একই স্কিলে সেখানে সম্মান, সুযোগ আর বেতন কয়েক গুণ বেশি। এই বাস্তবতার সামনে এলেই আমরা পৌঁছে যাই আরেকটি প্রশ্নে, সরকারি বা কর্পোরেট চাকরি এখনো এত কাঙ্ক্ষিত কেন? এই প্রশ্নটা আমাদের সমাজের মাইন্ডসেটে গভীরে গিয়ে ধাক্কা দেয়। AJBEA 2025 অনুযায়ী পরিবাররা এখনো ভাবে ব্যবসা মানে ঝুঁকি, টাকা ডুবে যাওয়ার ভয়। চাকরি দেয় নিরাপত্তা, মাস শেষে স্যালারি, পেনশন আর সামাজিক সম্মান। তাই দেশের 9 জনের মধ্যে অন্তত 6 জন তরুণ চায় একটা সেফ চাকরি। আর এন্টারপ্রেনারশিপ, সেখানে নেই কোনো গ্যারান্টি, নেই পারিবারিক সহায়তা, নেই কোনো ধরনের ইনস্টিটিউশনাল ব্যাকআপ। তাই কেউ স্টার্ট আপ করতে গেলেই পরিবার বলে চাকরি করো, স্বপ্ন দেখার ঝামেলার কি দরকার? এইভাবে অনেক স্বপ্ন ঘরেই ধামাচাপা পড়ে যায়, কখনো বা চাকরির সিভিতে, আবার কখনো পাসপোর্টের কভারে। তবে শুধু পেশাগত হতাশায় নয়, আরো গভীর এক কারণ রয়েছে ব্রেইন ড্রেনের। 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন এবং তারপর ঘটে যাওয়া দমন পীড়ন দেশের হাজারো তরুণের ভেতর শেষ আশাটুকুও ভেঙে দিয়েছে। যারা কথা বলেছিল তারা প্রাণ হারিয়েছে, যারা দেখেছে তারা হারিয়েছে ভরসা। ক্যাম্পাস মানে যেখানে আলো জ্বলার কথা, আজ সেখানে নেমে এসেছে ভয় আর নিরুত্তরতা। তরুণদের কণ্ঠে উঠে এসেছে একটাই কথা, দেশ যদি আমার কণ্ঠস্বর না শুনে তাহলে আমি এখানে থেকে কি করব? ব্রেইন ড্রেইন এখানে শুধু চাকরির সুযোগ নয়, এটা নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিক্রিয়া। দেশের তরুণেরা যখন উদ্যোক্তা হতে চায় তখন প্রথম ধাক্কাটা আসে ফান্ডিং এর জায়গা থেকে। স্টার্ট আপ বাংলাদেশ বা SME ফাউন্ডেশনের মতো কিছু উদ্যোগ থাকলেও সবার জন্য সেই দরজা খোলা হয় না। ব্যাংক লোন পেতে লাগে কোলাটেরাল, প্রুফ অফ রেভিনিউ, যা একজন নতুন উদ্যোক্তার কাছে প্রায় অসম্ভব। এর সঙ্গে যোগ হয় রেড টেপ, ডকুমেন্টেশন হ্যাসেল আর স্লো প্রসেস। ফলে আইডিয়া থাকলেও অনেকেই থেমে যায় মাঝপথে। তারা ভাবে বিদেশে গেলে অন্তত একটা সিস্টেম আছে যেটা একটা আইডিয়াকে সাপোর্ট করে। বাংলাদেশে এখনো অনেক ক্ষেত্রে চাকরি মানে রিকমেন্ডেশন, ঘুষ আর সিস্টেমে ঘোরাঘুরি। স্কিল আছে কিন্তু রেফারেন্স নেই, এই দুঃখটা দেশের হাজারো তরুণের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে দেশের যুব সমাজের অন্তত 67% মনে করে যোগ্যতা নয়, লোক চেনা আর তেল মারাই এখানে চাকরি পাওয়ার মূল চাবিকাঠি। এই হতাশা যখন স্থায়ী হয়ে যায় তখন তারা ভাবে যেখানে সিস্টেম আমার এগেনস্টে সেখানে থেকে লাভ কি? এই গল্পটা কেবল সংখ্যা নয়, এটা মানুষে মানুষে গড়ে ওঠা অভিজ্ঞতার গল্প। কে চাকরি না পেয়ে বছরের পর বছর ঘুরেছেন, শেষে সিদ্ধান্ত নিয়েছেন দেশের বাইরে চলে যাওয়ার। কেউ দেখেছেন দেশে স্কিলের মূল্য নেই, তাই পড়াশোনা শেষ করেই নেন IELTS এর পথে যাত্রা। আবার কেউ জাস্ট নিরাপত্তা আর ডিগনিটি চেয়েছেন নিজের জীবনে। তাদের কণ্ঠে বারে বারে ফিরে আসে একটাই কথা, এখানে থেকে জীবন চালানো যাবে কিন্তু বাঁচা যাবে না। ব্রেইন ড্রেন মানে শুধু একটা মানুষের ডিসিশন না, এটা দেশের ইকোনমির উপর বিশাল এক ধাক্কা। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী শুধু 2023 সালে $22 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু এই অর্জনের পেছনে আছে এক অদৃশ্য ক্ষয়। দেশের স্কিলড ম্যান পাওয়ার হারিয়ে যাচ্ছে, ইনোভেশন থমকে যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে বের হওয়া বেস্ট মাইন্ডস দেশে না থেকে পাড়ি জমাচ্ছে অন্য দেশে। আর এই ব্রেইন ড্রেনের কারণে দেশের ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড আর কাজে লাগানো যাচ্ছে না। সমস্যা যেমন পুরনো, সমাধানের পথও তেমনই বাস্তবসম্মত হতে হবে। স্কিল বেসড এডুকেশন অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড ট্রেনিং দিতে হবে, ইউনিভার্সিটি কারিকুলামের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্ক বাড়াতে হবে, স্টার্ট আপ ফান্ডিং সহজলভ্য করতে হবে, স্পিড, ট্রাস্ট আর সাপোর্টের মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা, তরুণদের ভয়েস, তাদের ভিশন সিরিয়াসলি নিতে হবে, এম্পাওয়ার করতে হবে তাদের।
ইগনোর নয়। বাংলাদেশেই আছে এমন অনুপ্রেরণার মানুষ যাদের দেখলে বোঝা যায় ইম্প্যাক্ট বানানোর জন্য দেশ ছাড়তে হয় না। কেউ শিক্ষায় রেভলিউশন এনেছেন, কেউ প্রযুক্তি দিয়ে বিশ্বের নজর কেড়েছেন, আবার কেউ ক্লাইমেট জাস্টিসে রেখেছেন নিজের ছাপ। তাদের দেখে আরেক প্রজন্ম শিখছে, চাইলে এখান থেকেও গ্লোবাল সাকসেস সম্ভব। এই দেশ আমাদের, আমাদের স্বপ্ন, আমাদের সংগ্রাম, আমাদের হার জিত সবই জড়ানো এই মাটির সঙ্গে। দেশ ছেড়ে যাওয়া একটা অপশন হতে পারে, কিন্তু দেশ গড়া এটা একটা অঙ্গীকার, একটা ঋণ, একটা ভবিষ্যতের জন্য লড়াই। তাই যদি কেউ থেকে যেতে চায়, সব কষ্ট করে দেশটাকে বদলে দিতে চায়, তাহলে প্রশ্ন একটাই, আমরা কি তার পাশে দাঁড়াতে পারি না?